তাদের সন্তানরা বাবা মা উভয়ের সম্পত্তি পাবে, কিন্তু ওই স্বামী মারা গেলে ওই স্ত্রী কিন্তু স্বামীর সম্পত্তি পাবে না, যেহেতু বিবাহ অনিয়মিত অবস্থা মারা গেছে, পাবে না। আবার স্ত্রী যদি মারা যায়, স্বামী কিন্তু তার ওই স্ত্রীর কোনো সম্পত্তি পাবে না। এটা হলো অনিয়মিত বিবাহ। কিন্তু তারা হবে, সন্তানগুলো বৈধ হবে, তারা বাবা মা উভয়ের সম্পত্তিতে উত্তরাধিকার হবে। পরস্পরের নিষিদ্ধ আত্মীয়ের সাথে বিবাহ অবৈধ। মানে ওই যে যে নারীর সাথে বিবাহ হলো, তার মা, খালা, ফুফু, ভাতিজা, ভাগিনী, আপন বোন এরকম যারা আছে, সাথে এই পুরুষের বিবাহ নিষিদ্ধ বলে গণ্য হবে। এই হলো এর তিনটা বিবাহের রেজাল্ট। আর রেজিস্ট্রেশন না করলে কি হবে, 30 দিনের মধ্যে, যে একটু আগে বলেছি যে বিবাহ হয়ে গেলে 30 দিনের মধ্যে কাজীকে, আর যদি কাজী অফিসে হয় তাহলে তো কাজী নিজেই করে ফেলবে, উনি তো দেরি করবেন না। আর যদি কাজী না থেকে হয়, সেটাও বিবাহ বৈধ হবে, কিন্তু কাজীকে 30 দিনের মধ্যে জানাতে হবে। যদিও একজন কাজী আজকে বলেছে যে এটা 15 গেজেট নতুন নিয়ম হয়েছে 15 দিন, 15 দিনের মধ্যে জানাতে হবে। এটা দেখতে হবে, এটা বইয়ে এখনো 30 দিনই আছে, 30 দিনের মধ্যে জানাতে হবে। যদি না জানান, তাহলে ওই যে হবে, এই 2 বছরের কারাদণ্ড আর 3000 টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয়দণ্ড হতে পারে। শাস্তি এক্ষেত্রে পুরুষের হবে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে বিবাহ ফাসিদ বা অনিয়মিত বলে গণ্য হয়? আচ্ছা, ওই যে অনিয়মিত বিবাহ, এটাই তো একটু জটিল। বৈধ তো আমরা বুঝি, সব বিবাহের শর্তগুলো পূরণ হয়েছে। আর অবৈধ হলো নিষিদ্ধ আত্মীয়, যারা কোরআনে যাদেরকে নিষিদ্ধ করেছে, এদেরকে বিবাহ করা যাবে না, তাদেরকে বিয়ে করলে নিষিদ্ধ। আর মাঝামাঝি যেটা অনিয়মিত, এটা নিয়ে আবার আরো দেখান কি আছে। বিবাহের সময় সাক্ষী না থাকলে সেটা অনিয়মিত বিবাহ বলে গণ্য হচ্ছে। পরবর্তীতে সাক্ষী হাজির করে ওইটাকে বৈধ করা যায়। 4 জন স্ত্রী আছে, যদি সে পঞ্চম স্ত্রী গ্রহণ করে, তাহলে আগের 4 জনের থেকে যে কোনো একজনকে ডিভোর্স দিতে হবে, অথবা একজন মারা যেতে হবে। এই ঘটনা ঘটার পরে ওই 5 নম্বরে যাকে বিয়ে করছে সে বৈধ হবে, এতদিন সে অনিয়মিত অবস্থায় থাকবে। ইদ্যত শেষ হওয়ার আগে যদি বিয়ে করে, কোনো মহিলার হাজবেন্ড যদি মারা যায় অথবা ডিভোর্স হয়, তাহলে তাকে ইদ্যতকালীন টাইম তাকে পার করতে হয়। এটা হলো, যদি ডিভোর্স হয় তাহলে তাকে 3 মাস, যদিও ইসলামিক ফাউন্ডেশন বলেছে 3 ঋতুকাল, আর ইসলামী বিধান অনুযায়ী 3 মাস তাকে ওয়েট করতে হবে, 90 দিন বা 3 মাস ইদ্যতকালীন সময় পার করতে হবে। আর যদি হাজবেন্ড, এটা হলো ডিভোর্স, আর যদি হাজবেন্ড মারা যায়, তাহলে 4 মাস 10 দিন এর মধ্যে ওই স্ত্রী বিবাহ করতে পারবে না। এটা নারীদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে এরকম কোনো বিধান নেই। এটা এই যদি কোনো নারীর ডিভোর্স হয়েছে, যদি 1 মাস পরে বিয়ে করে, তাহলে সেটা অনিয়মিত বিবাহ বলে গণ্য হবে। যখন তার 90 দিন পার হয়ে যাবে, তারপরে ওই বিবাহ বৈধ হিসেবে গণ্য হবে, এতদিন অনিয়মিত থাকবে। আবার কোন নারীর হাজবেন্ড মারা গেছে, 4 মাস 10 দিনের আগে যদি সে বিয়ে করে ওই নারী, তাহলে ওইটা অনিয়মিত বিবাহ হিসেবে গণ্য হবে। 4 মাস 10 দিন পরে ওইটা বৈধ বিবাহ হিসেবে গণ্য হবে। আর পুরুষের ক্ষেত্রে এমন কোনো বিধান নাই, তারা যে কোনো সময় বিবাহ করতে পারবে, এদের জন্য ওইটা বৈধ হবে। ফাসিদ বাতিল বিবাহ এবং অনিয়মিত বিবাহ এবং বাতিল বিবাহ, এরপরে কি আছে, তালাক। এর মধ্যে পার্থক্য, প্রথমে সংজ্ঞা দিবেন দুইটা, যে যে বিবাহ শুরুতেই বাতিল সেটা বাতিল বিবাহ, আর যেটা বাতিল মানে বিবাহর বৈধ, মানে সম্পূর্ণভাবে বৈধও না আবার সম্পূর্ণভাবে অবৈধও না, তাকে অনিয়মিত বিবাহ বলে। আবার আপনি এইভাবে লিখতে পারেন, যে বিবাহের সময় সম্পূর্ণ বৈধ হয় নাই কিন্তু পরবর্তীতে বৈধ করা যায়, তাকে অনিয়মিত বিবাহ বলে। এইভাবে আপনি করতে পারেন, সংজ্ঞা লিখতে পারেন। তারপর পার্থক্য আরো কি লিখবেন, যে অনিয়মিত বিবাহ পরে বৈধ করা যায়, অবৈধ বিবাহ আর পরে কখনোই বৈধ করা যায় না। তারপরে এই যে এগুলো ইজি, এগুলো মানে আমার মনে হয় না বলা লাগবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন সবগুলা খুব সহজ করে লেখা আছে। সন্তান বৈধ হবে, অবৈধ বিবাহ হলে আজীবন তাদের সন্তান বৈধ হবে না, অবৈধ হিসেবে গণ্য হবে। আর অনিয়মিত বিবাহ হলেও পরবর্তীতে বৈধ না হলেও সন্তান কিন্তু বৈধ হবে। আর পরবর্তীতে বৈধ করা হলে তখন স্ত্রীও বৈধ হলো, তখন তারা আবার উত্তরাধিকার হবে একে অন্যের। আচ্ছা, দায় দায়িত্ব সৃষ্টি হবে, এগুলো ফাঁসির বিবাহের পর পিতামাতা উভয়ের উত্তরাধিকার হবে, এগুলো বুঝবেন। আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করি, কারণ ওই ডিভোর্সের এটা একটু লম্বা চ্যাপ্টার, এটা শেষ করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট করতে হবে। আমরা এখানে করি, ক্লাসটা শেষ করি।
আমরা ডিভোর্সের বা তালাকের চ্যাপ্টারটা আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আজম খান, আপনার কি প্রশ্ন বলেন? আজম খান বলেন, হ্যান্ড রাইজ যারা করেছেন তারা বলেন। আজম খান নাই, আজম খান নাই, আমার একটা স্যার, প্রশ্ন দ্বিতীয়বারের ছিল বেশি স্যার। পড়ার সুযোগ। স্যার আজম খান স্যার বলুন, আছি স্যার, আজম খান আছি স্যার। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার বিভিন্ন দাগে যদি দেনমোহর দেওয়া হয়, এটার আইনি ভিত্তি কি থাকবে? মনে করেন আমি দেনমোহর দিলাম, সম্পর্ক ঠিক আছে, কিন্তু আমি কোনো প্রমাণ রাখি নাই, এটার আইনি ভিত্তি কি হতে পারে স্যার? আপনার, আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। ওকে, বুঝতে পেরেছি, আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। আপনাকে আল্লাহ পরকালে আশা করি করবেন না, ধরবেন না, যেহেতু আপনি দিচ্ছেন। এখানে লিখিত কাগজ থাকা তো জরুরি না, এটা তো আপনি বললাম না, আপনি 100 বছর আগে রেকর্ড দেখেন, সেখানে কেউ লিখিত রাখতো না, কিন্তু এখন যেহেতু ঝামেলা হয় এই জন্য রেকর্ড। আর স্যার যদি দেশীয় আপনি আইনে সব টাকা দিয়ে দিচ্ছেন, আপনি 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 না, লেখার দরকার নেই। আপনি লিখে রাখেন নাই, এমনি দিছেন, তাকে নগদ টাকা দিছেন বা গহনা, এটা তো আর কেউ লিখে রাখে না, গহনা দিলেন, নগদ টাকা দিলে। আপনি আপনার গুনাহ থেকে বেঁচে গেলেন, আপনি বেঁচে গেলেন, বিবাহ বৈধ হলো। আর যদি ডিভোর্স হয়ে যায়, তখন স্ত্রী ক্লেম করলে তো কিন্তু আপনি আবার দিতে বাধ্য হবেন, যেহেতু লেখা নাই। সরকারি আইন বলছে আপনাকে আবার দিতে হবে, কিন্তু ইসলামী আইন বলছে না, আপনাকে আর দেয়া লাগবে না। ওই একবার দিছেন, লেখেন বা না লেখেন কোনো সমস্যা নেই, দিছেন আর দেয়া লাগবে না। প্রিয়াঙ্কা দাস, আপনার কি প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। স্পেশাল অ্যাক্টে যখন আপনার যার যার ধর্ম অক্ষুণ্ণ রেখে বিয়ে করে, সেটা কি আপনার অনিয়মিত বিবাহ হয়? তাদের বাচ্চা বৈধ, বাট তাদের বিবাহ কি অনিয়মিত? হ্যাঁ, হ্যাঁ, তাদের বিবাহ হলো, যদি বলেছি যে যদি কোনো মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিবাহ করে, সেই নারী যদি হিন্দু ধর্ম ত্যাগ না করে মুসলিম না হয়, হিন্দুই থাকে, তাহলে সেটা অনিয়মিত বিবাহ হিসেবে গণ্য হয়। এখানে ওই যে এটা পরে যদি সে কখনো মুসলিম হয়, তাহলে সেটা বৈধ বিবাহ হিসেবে গণ্য হয়। ওই হাজবেন্ড মারা গেলে তখন তার সম্পত্তি সে পাবে, অথবা ওয়াইফ মারা গেলে ওয়াইফের সম্পত্তি পাবে, আর তারা যদি তাদের সম্পূর্ণ ধর্ম বই হবে। আর অক্ষুণ্ণ এদের যে রেখে যদি সন্তান হবে সারাটা জীবন ওরা না, সংসার করে যায়? অনিয়মিত হিসাবেই তাদের সংসার হবে, তারা পাবে না, একে অপরের ওয়ারিশ হবে না, কিন্তু সন্তান যারা তারা বৈধ, তারা একে অন্যের ওয়ারিশ হবে। মমিনুল ইসলাম, এটা অবৈধ বিবাহ না স্যার, মমিনুল যে ইসলাম, অন্য ধর্ম সেম ধর্ম না। মমিনুল ইসলাম বলেন, মমিনুল ইসলাম। স্যার আমার প্রশ্ন হলো স্যার, মোহরানার সময় স্যার রেজিস্ট্রি যদি করে, পরবর্তীতে এটাকে চেঞ্জ করার ইয়ে আছে স্যার, রেজিস্ট্রি হওয়ার পরে? আচ্ছা, মানে আপনার প্রশ্ন কি এরকম যে আপনি পরে দেনমোটা দিলেন, ওই রেজিস্টারে ওইটা তুলতে চাচ্ছেন, এরকম? স্যার মানে রেজিস্ট্রি হওয়ার পরে চেঞ্জ করার কি অপশন আছে স্যার? মানে রেজিস্ট্রি হয়েছে 10 লাখ টাকা, কিন্তু আমরা পরবর্তীতে সম্মতি হ্যাঁ, অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ, সুনির্দিষ্ট, হ্যাঁ, পরে চেঞ্জ করার অপশন আছে, সুনির্দিষ্ট আছে, দেনমোর আছে, পরে আবার উভয় পক্ষ যদি রাজি হয়, তাহলে ওটা পরবর্তীতে জি চেঞ্জ স্যার। করা যাবে। স্যার ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ইচ্ছে করলে ওয়ারিশকে দেনমোহর দিতে পারবে স্যার? মানে আমি শোনেন, আমি অনেকক্ষণ যদিও 10টা 21 বাজে, অনেকক্ষণ আছে। আপনারা প্লিজ আমাকে বলতে দেন, অনেকক্ষণ আছি, আপনারা অধৈর্য হবেন না, যাদের প্রশ্ন আছে তারা থাকেন, একটু একটু সময় দেন। আব্দুল মুমিত, আপনি আপনার কি প্রশ্ন বলেন? আব্দুল মুমিত, এরপরে সাইফুল্লাহ, আপনি এরপরে প্রশ্ন করবেন। স্যার, স্যার মোহরানা আদায়ের জন্য যে আদালতে মামলা দায়ের করতে হয়, হ্যাঁ, এটা স্যার ওই যে পারিবারিক হ্যাঁ, আদালত পূর্বে ছিল, পরবর্তীতে সহকারী জজ বা সিভিল জজ, এই ব্যাপারটা একটু বোঝাবো। হ্যাঁ, ওইটা ওই এখন ওই সিভিল জজে যেতে হবে, সিভিল জজেই যেতে হবে, ঠিক আছে। এখন যদি এমন হয় যে ওই দেনমোহরের টাকা 15 লাখ টাকার বেশি, তাহলে কিন্তু আবার সিভিল জজ বলবে যে আমি মাপ চাই, আমার ক্ষমতা আছে 15 লাখ টাকা, আপনি সিনিয়র সিভিল জজে যাবেন। যদি 25 লাখ টাকার বেশি হয়, তাহলে সিনিয়র সিভিল জজ বলবে ভাই আমার কাছে এসেন না, আমি পারবো না, আমাকে গভর্নমেন্ট এই পাওয়ার দেয়নি, যুগ্ম জেলা জজ ওনার কাছে যান। এইভাবে ওই আদালত, এটা আইনজীবী বুঝবে ওখানে। আর যদি 15 লাখ টাকার কম হয়, সিভিল জজ ওখানে যাবেন। সফিউল্লাহ, আপনার কি প্রশ্ন? সাইফুল্লাহ খালিদ। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন ছিল, আপনি বলেছিলেন যে স্বামী স্ত্রী যদি একসাথে বসবাস করে এরপর যদি ডিভোর্স হয়, তাহলে শারীরিক সম্পর্ক হোক বা না হোক, সেক্ষেত্রে পূর্ণ দেনমোহর দিতে হবে। তো কিন্তু স্যার অনেক সময় দেখা যায় যে বিয়ে হয়েছে, হওয়ার পরের দিনই ডিভোর্স হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রী দুইজনই বলছে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, সেক্ষেত্রে কি স্যার ফুল দেনমোহর দিতে হবে? হ্যাঁ, ফুল দিতে হবে, যদি তারা একই বাড়িতে একই বাসায় বসবাস করে,
তাহলে তাকে জি। ফুলই দিতে হবে। আর যদি ওই হাজবেন্ড প্রমাণ দেখাতে পারে যে না বিয়ে হয়েছে যেদিন সেদিন তারও আগে থেকে আমরা মানে আলাদা বাড়িতে আলাদা জায়গায় বসবাস করে এরকম রেকর্ড প্রমাণ দেখাতে পারে, তাহলে ওই যে অর্ধেক, আর না হলে আদালত আইন ধরেই নিবে যে তাদের সম্পর্ক হয়েছে, ফুল দেওয়া লাগবে। আচ্ছা, স্যার আরেকটা প্রশ্ন, সেটা হলো কাউসার আহমেদ, আপনার প্রশ্ন বলেন। স্যার ইংলিশে লিখবো নাকি বাংলাতে লিখবো? ইংলিশে লিখলে ম্যাটেরিয়াল কোথায় পাবো? আচ্ছা, ইংলিশে লিখলে বেশি ভালো। ভালো দুইটা কারণে, একটা হলো আপনি কম লিখে সব শেষ করতে পারবেন, 4 ঘন্টা আপনার লাগবে না। ইংলিশে লিখলে কম লিখে সব শেষ করা যায়। আর দ্বিতীয় ভালো হলো হাইকোর্টে যখন পরীক্ষা দিবেন, জজ কোর্টে বাংলা লিখতে পারবেন, হাইকোর্টে গেলে তার বাংলা থাকবে না, তখন তো ইংলিশে লিখতে হবে। তাহলে এখন থেকে প্র্যাকটিস হয়ে যায়। যারা ইংলিশে ছাত্র বা ইংলিশে দিতে চান খুবই ভালো, আপনারা ইংলিশে দিবেন। ইংলিশে দিলে মানে সব দিক দিয়েই ভালো। ঠিক আছে, সোহেল চৌধুরী বলেন আপনার প্রশ্ন। ম্যাটেরিয়াল কোথায় পাবো স্যার? বিডি ট্রাভেলার, আপনি কে? বিডি ট্রাভেলার রিডিং ম্যাটেরিয়াল। স্যার আমি সোহেল চৌধুরী। স্যার ইদ্যত মানে কি, আরেকটা হচ্ছে দেনমোহরের মধ্যে যেটি কম বলতে এটা কি বোঝায় স্যার? দেনমোহরের মধ্যে কম বলতে এটা কি বোঝায়? এই দুটো জিনিস। ওই যে ইদ্যত কম বলতে, আচ্ছা ওকে, কম বলতে হলো, আচ্ছা বিডি ট্রাভেলার আপনি এরপরে প্রশ্ন করবেন। কম বলতে যে বিয়ের সময় 3 লাখ টাকা কাবিন দেনমোহর নির্ধারণ করা হলো, পরবর্তীতে উভয় পক্ষ ঠিক করলো যে না এটা কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, ওনারা আবার চেঞ্জ করলো, তো তখন কম বেশি হতে পারে। তাহলে একটা হয়ে গেল যথাযথ, ওই যে প্রথমটা, আর পরে সুনির্দিষ্ট করলো যে এটা বেশি হয়ে গেছিল অথবা কম হয়ে গেছিল, এটা পরবর্তীতে করা যায়, উভয় পক্ষ সম্মতি হলে দেনমোহর কম বেশি করা যায়। ঠিক আছে। আচ্ছা, Thank you, sir. বিডি ইদ্যত ট্রাভেলার মানে কি, আপনার স্যার? কি প্রশ্ন বলেন? ও ইদ্যত মানে বলতেছে ওনার প্রশ্ন নিয়ে। স্যার আমার ওয়ালাইকুম একটা আসসালাম। উদাহরণ আছে স্যার, একটু স্যার নিয়ে। স্যার আমি না একটা না, মেয়েকে বিয়ে সংক্ষেপে প্রশ্ন করছিলাম। করেন, অনেকের প্রশ্ন আছে, স্যার সংক্ষেপে শুধু স্যার সংক্ষেপে ছোট শেষ প্রশ্ন দিতেছি করেন, স্যার। আমার একটা বউ আছে, শুধু বউয়ের প্রশ্ন স্যার করেন। দুইটা মেয়ে স্যার। এখন আমি দুইটা মেয়ে সহ বউ সহ স্যার তাদের খরচ সম্পূর্ণ স্যার দিয়ে দিছি। সেই ক্ষেত্রে স্যার আমি কি কোনো দায়বদ্ধতা আছে হ্যাঁ, তাদের কাছে, কতটুকু আছে, বা বউকে আমার রইলো নাকি রইলো না? টাকা কিন্তু নিয়ে গেছে। প্রশ্নটা না, টাকা নিছে, আপনি মানে আপনার দায় থেকে মুক্ত হয়েছে, আপনি আপনি আপনার দায় থেকে মুক্ত হয়ে গেছেন, যেহেতু সে তাকে টাকা বোঝাই দিয়েছেন, আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন। কিন্তু বউকে আমার রয়ে গেল আচ্ছা, নাকি তালাক হয়ে গেল? তালাক হবে কেন? তালাকের চ্যাপ্টার তো পড়ায়নি, তালাক কিভাবে হয় সেটা আগামী দিন আমরা পড়বো। আর আগামীতে তো ক্লাস না সে তো কি হবে, ফাঁকে স্যার ফাঁকে আমার আমরা সাথে ফাঁকে মানে ফাঁকে মানে খারাপ আচরণ করে চলে গেছে। দুইটা সন্তান আচ্ছা আছে, সে চলে যাক। সন্তান নিয়ে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শুনুন, সে চলে যাক। এখন সে যদি নোটিশ না দেয়, সে যদি আর এখন তো ওই যে আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ওই তালাক এটা পড়লে আজকের চ্যাপ্টার গুলো পড়তে সুবিধা হতো, দেনমোহর বিবাহ তালাক একসাথে পড়তে পারলে ভালো হয়। তো যেহেতু আমাদের সময় নাই, ওই যে তাকে তো আপনি দিছেন, অনুমতি দিছেন, আমাদের এই যে বিবাহের যে রেজিস্টার আছে ওখানে একটা কলাম 17 না 18 নম্বর কলামে লেখা আছে যে আপনি তাকে পাওয়ার দিছেন। যদি নর্মালি নারীদের ডিভোর্স দেওয়ার কোনো অধিকার নাই, তাদের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিন্তু যদি হাজবেন্ড তাকে অনুমতি দেয় তাহলে সেই পাওয়ার সে পাবে, সে ডিভোর্স দিতে পারবে। এখন সরকার কি করছে, ওই ফর্মে সেটা লিখে দিছে, মানে আপনি যে নিচে স্বাক্ষর করতেছেন উপরে কিন্তু লেখা আছে আর 17 না 18 নম্বর কলামে যে আপনি তাকে সে যদি ইচ্ছা করে পুরুষ নারী তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবে। এটা কিন্তু হাজবেন্ড মেনে নিয়ে নিচে স্বাক্ষর করতেছে। নিচে স্বাক্ষর করার অর্থ হলো উপরে যা যা শর্ত লেখা আছে ছাপানো অক্ষরে, ওই যে নীল কালারের যে কাগজ, ওখানে ওই শর্ত লেখা আছে, আপনি সব মেনে নিলেন, মেনে নিয়ে স্বাক্ষর করছেন, অর্থাৎ তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন, সেও দিতে পারবে। এখন যদি সে অন্য জায়গায় চলে যাওয়ার পরে সে যদি চেয়ারম্যানের কাছে বরাবর ওই মাধ্যম দিয়ে আপনার কাছে নোটিশ না পাঠায়, ততক্ষণ তো সে ডিভোর্স হচ্ছে না। নোটিশ পাঠাবে, 90 দিন পার হবে, তারপরে আপনার ওয়াইফ থেকে সে বিচ্ছিন্ন হবে, এর আগে সে ওয়াইফ থেকে বিচ্ছিন্ন হবে না। ইদ্যৎকালীন সময়টা হলো, ইদ্যৎ অর্থ হলো কোন নারীর হাজবেন্ড মারা গেলে অথবা হাজবেন্ডের সাথে ডিভোর্স হলে যতদিন পুনরায় বিবাহের জন্য অপেক্ষা করতে হয় ওই টাইমটাকে ইদ্যৎকালীন সময় বলে। রিপিট করি, কোন নারীর হাজবেন্ড মারা গেলে, আমার কথার মধ্যে তো কথা বলা যায় না, এটা সিস্টেম না আমার। কোন নারীর হাজবেন্ড মারা গেলে অথবা ডিভোর্স হলে যতদিন তাকে পুনরায় বিবাহের জন্য অপেক্ষা করতে হয়, এই নারীকে, পুরুষের জন্য কিন্তু এই নিয়ম নাই।